আমার মা চাকরি করেন, এটি কোন ধরনের বাক্য? বলছে সরল বাক্য, বলছে জটিল বাক্য, যৌগিক বাক্য, না সক্রিয় বাক্য? একটু দেখে নিচ্ছি সক্রিয় বাক্য কি আছে। যখন একটি বাক্যে কর্তা, যেটাকে আমরা সাবজেক্ট বলছি, তাই না? তাহলে আমার মা, এটা টোটাল একটা সাবজেক্ট, তাই তো? আমার মা সাবজেক্ট বাক্যের মধ্যে আছে। বলছে ক্রিয়াপদ, যেটা ভার্ব থাকবে, এই যে করেন, তাহলে ভার্ব রয়েছে। প্রকাশিত কাজটি করে, তাহলে কি করছে? এই ভার্ব বা ক্রিয়া দ্বারা কাজটা কমপ্লিট করছে, তখন তাকে আমরা বলছি সক্রিয় বাক্য। যেমন ছেলেটি বল ছুড়লো, এই যে ছেলেটি হচ্ছে আমার সাবজেক্ট, আর এই ছুড়লো হচ্ছে আমার ভার্ব, তাই না? তাহলে আর বলটি হচ্ছে আমার অবজেক্ট। তাহলে একটা দেখলাম বাক্যর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু একটা বাক্যের মধ্যে থাকবে। বাট যদি কিনা আমরা দেখছি সক্রিয় বাক্য, এই সক্রিয় বাক্যের মধ্যে একটা সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে, আর একটা ক্রিয়াপদ যেটা ভার্ব থাকবে। এই দুটো জিনিস কিন্তু আমরা দেখতে পাবো। এই দুটো জিনিস যদি প্রকাশিত হয়, তাহলে সেই বাক্যকে আমরা বলবো হচ্ছে সক্রিয় বাক্য। যেমন পরের উদাহরণ কি বলছে? আমি একটি বই পড়ি, এই যে পড়াটা হচ্ছে ভার্ব, তাই না? আর আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে ক্লিয়ার হতে পারছি? ঠিক নেক্সট যদি আমরা বলি কুকুরটি মানুষকে কামড়ালো, তাহলে এখানে কুকুরটি হচ্ছে আমার সাবজেক্ট আর কামড়ালো হচ্ছে ভার্ব, তাই না? তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম এবার যে সক্রিয় বাক্য কি না। সক্রিয় বাক্য হচ্ছে যখন একটি বাক্যে কর্তা ক্রিয়াপদ দ্বারা প্রকাশিত কাজটি করে, কর্তা ক্রিয়াপদটি প্রকাশিত ক্রিয়ার দ্বারা কি করছে? কাজটা কমপ্লিট করছে, তখন তাকে আমরা বলছি সক্রিয় বাক্য। এবার চলে যাব আমাদের পরের কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে ঘ, সক্রিয় বাক্য। এবার চলে যাব আমি পরের কোশ্চেন, অর্থাৎ 11 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। যেসব বাক্যে বিধেয় অংশে ক্রিয়া থাকে, দেখো এই জায়গাটাকে, এই যে মানে পিছনের যে প্রশ্নটাকে আমরা গেলাম, এই পিছনের প্রশ্নটার 1 মিনিট দেখো একটুখানি। পিছনের প্রশ্নটাকে কি করলো? সক্রিয় বাক্য কি বলছে? আমার মা চাকরি করেন। এটা কোন ধরনের বাক্য? তাহলে এটা বিধিও থাকছে, ঠিক। ওয়েলকাম টু নাসির একাডেমি। নাসির একাডেমিতে প্রত্যেকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি বাংলা ক্লাস, অর্থাৎ প্রাইমারি টেট 2025-এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা টার্গেট নিয়েই নিয়েছি 2025-এ কিন্তু টেট হচ্ছে, কারণ 2026-এই কিন্তু গভর্নমেন্টের একটা নির্বাচন রয়েছে। তাই সেই নির্বাচনের দিকে তাকিয়েই আমরা কিন্তু পরিষ্কার একদম বলতেই পারি যে টেট কিন্তু 2025-এ হচ্ছে, এটা আমরা আশাবাদী। তাই চলো প্রত্যেকে আমরা দেখে নেব আজকে বাংলার আমাদের যে মূল বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাক্য। এই বাক্য সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। বাক্য নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু তুলে ধরবো। আমরা প্রায় 15 থেকে 20টা প্রশ্ন কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে পদকে বাক্যের কি বলা হয়? পদকে বাক্যের কি বলা হয়? আমরা প্রথমেই দেখে নেব প্রাণ, কারণ প্রাণ কখনোই সম্ভব নয়, তাই না? প্রাণ সম্ভব নয়। একক, যদি এককই হয়, একটু দেখে নিচ্ছি তার আগে। মূল সম্ভব নয়, আশ্রয় সম্ভব না, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার একক। একটু দেখে নিচ্ছি আমরা পদকে বাক্যের কি বলা হয়? পদকে বাক্যের একক বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, সাধারণত বাক্যের কয়টি অংশ আছে? আমরা সাধারণত খুব ভালোভাবে দেখি বাক্যের 3টি অংশ রয়েছে। আমরা একটু যদি সবিস্তারে দেখতে যাই, তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবো যে বাক্যের মোট অংশ হচ্ছে 3টে। এবার চলে যাব নেক্সট পরবর্তী 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। 3 নম্বর কোশ্চেন বলছে বাক্যের অংশগুলো হচ্ছে, অর্থাৎ বাক্যের যে অংশগুলো রয়েছে সেগুলো, একটা বাক্যের মধ্যে কর্তা থাকে, একটা বাক্যের মধ্যে ক্রিয়া থাকতে হবে, একটা বাক্যের মধ্যে কর্মও থাকতে হবে। অর্থাৎ আমার উত্তরগুলো সঠিকভাবে যদি আমরা নির্বাচন করি, সেক্ষেত্রে উত্তর হবে আমার ঘ, অর্থাৎ সবগুলোই কিন্তু বাক্যের মধ্যে আমরা দেখতে পাই। এবার চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয়, তাহলে কোনো একজন ব্যক্তির সম্পর্কে কিছু বলছে, সেই যে বলা হয় সেই অংশকে কি বলে? সেই অংশকে কিন্তু যদি কারোর সম্পর্কে বলে, তাহলে সেটাকে বলছি আমরা কর্তা। খুব ভালো করে বুঝবে, যে ক্রিয়া নিষ্পন্ন করে সেই কিন্তু কর্তা, অর্থাৎ তার সম্পর্কেই বলছে, দ্যাটস কল কিন্তু কর্তা। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কি আছে? কর্তা। তাহলে কর্তা হচ্ছে আমার সঠিক উত্তর। এবার চলে যাবো নেক্সট 5 নম্বর কোশ্চেনের দিকে। 5 নম্বর কোশ্চেন কি বলছে একটু দেখে নিই। 5 নম্বর কোশ্চেন বলছে গঠনগত দিক দিয়ে। 5 নম্বর কোশ্চেন বলছে গঠনগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? গঠনগত দিক দিয়ে 3 ভাগে। আমরা প্রত্যেকেই জানি কটি ভাগ, 3টে ভাগ। এটা সবিস্তারে আলোচনা করছি না,
এবার চলে যাব কোশ্চেন নাম্বার 6-এ, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে আমরা কি বলবো? একটাই সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে থাকলে আমরা সরল বাক্য, দুটো জটিল বাক্য, যৌগিক বাক্য কাকে বলে আমরা পরের কোশ্চেনে গিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। যদিও এই নিয়ে এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, এই 3-4টেকে নিয়ে একটা ক্লাস কিন্তু অলরেডি তোমাদের দেওয়া আছে, অর্থাৎ বাক্য সম্পর্কে একটা জায়গা কিন্তু তোমাদেরকে কিন্তু দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 7 নম্বর কোশ্চেন কি বলছে? 7 নম্বর কোশ্চেন বলছে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকা বিবেচনায় বাক্য কত প্রকার? এই ক্রিয়া থাকা না থাকায় সেটা হচ্ছে 2 প্রকার, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। এবার চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন 8 নম্বরের দিকে। যদি তোমার কিছু বলার থাকে, যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। কারণ কি রয়েছে? যদি আর তবে। আমি যখন এটাকে দেখিয়েছিলাম যে বাক্যকে, সরল বাক্যকে কিভাবে জটিল বাক্যে আনা যায়, জটিল বাক্যকে কিভাবে সরল বাক্যে আনা যায়, সেখানে কিন্তু এই যদি তবে ব্যবহার করেছিলাম, যদিও তবুও ব্যবহার করেছিলাম, অর্থাৎ যেখানে সেখানে ব্যবহার করেছিলাম। এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। অর্থাৎ এটা আমরা বলতেই পারি এক কথায় সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। ক্লিয়ার হতে পারলাম আমরা? চলে যাব কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে। 9 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নিই। বাক্যের যে অংশে বিধেয় সম্পর্কে কিছু বলা হয়, বাক্যের যে অংশে বিধেয় সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? তাকে কিন্তু বিধেয়ই বলা হয়। কারণ এখানে কোনো নেই, এই জায়গাটা একটা চালাকি করেছে, এই চালাকিটার জন্যই আমরা উত্তর কিন্তু ভুল করতে পারি। ক্লিয়ার? এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 10-এর দিকে। 10 নম্বরের কোশ্চেন বলছে আমার মা চাকরি করেন। ভালো করে বুঝবি, এই জায়গাটা কিন্তু ভীষণ বোঝার জায়গা রয়েছে। আমার মা চাকরি করেন, এটি কোন ধরনের বাক্য? খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে কিন্তু এই জায়গাটাকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বাক্য। আমার মা চাকরি করেন, এটি কোন ধরনের বাক্য? বলছে সরল বাক্য, বলছে জটিল বাক্য, যৌগিক বাক্য, না সক্রিয় বাক্য? একটু দেখে নিচ্ছি সক্রিয় বাক্য কি আছে। যখন একটি বাক্যে কর্তা, যেটাকে আমরা সাবজেক্ট বলছি, তাই না? তাহলে আমার মা, এটা টোটালটা একটা সাবজেক্ট, তাই তো? আমার মা সাবজেক্ট বাক্যের মধ্যে আছে। বলছে ক্রিয়াপদ, যেটা ভার্ব থাকবে, এই যে করেন, তাহলে ভার্ব রয়েছে। প্রকাশিত কাজটি করে, তাহলে কি করছে? এই ভার্ব বা ক্রিয়া দ্বারা কাজটা কমপ্লিট করছে, তখন তাকে আমরা বলছি সক্রিয় বাক্য। যেমন ছেলেটি বল ছুড়ল, এই যে ছেলেটি হচ্ছে আমার সাবজেক্ট, আর এই ছুড়ল হচ্ছে আমার ভার্ব, তাই না? তাহলে আর বলটি হচ্ছে আমার অবজেক্ট। তাহলে একটা দেখলাম বাক্যর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু একটা বাক্যের মধ্যে থাকবে। বাট যদি কিনা আমরা দেখছি সক্রিয় বাক্য, এই সক্রিয় বাক্যের মধ্যে একটা সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে, আর একটা ক্রিয়াপদ যেটা ভার্ব থাকবে। এই দুটো জিনিস কিন্তু আমরা দেখতে পাবো। এই দুটো জিনিস যদি প্রকাশিত হয় তাহলে সেই বাক্যকে আমরা বলবো হচ্ছে সক্রিয় বাক্য। যেমন পরের উদাহরণ কি বলছে, আমি একটি বই পড়ি, এই যে পড়াটা হচ্ছে ভার্ব, তাই না? আর আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে ক্লিয়ার হতে পারছি? ঠিক নেক্সট যদি আমরা বলি কুকুরটি মানুষকে কামড়ালো, তাহলে এখানে কুকুরটি হচ্ছে আমার সাবজেক্ট আর কামড়ালো হচ্ছে ভার্ব, তাই না? তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম এবার যে সক্রিয় বাক্য কি না। সক্রিয় বাক্য হচ্ছে যখন একটি বাক্যে কর্তা ক্রিয়াপদ দ্বারা প্রকাশিত কাজটি করে, কর্তা ক্রিয়াপদটি প্রকাশিত ক্রিয়ার দ্বারা কি করছে? কাজটা কমপ্লিট করছে, তখন তাকে আমরা বলছি সক্রিয় বাক্য। এবার চলে যাব আমাদের পরের কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে ঘ, সক্রিয় বাক্য। এবার চলে যাব আমি পরের কোশ্চেন, অর্থাৎ 11 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। যেসব বাক্যে বিধেয় অংশে ক্রিয়া থাকে, দেখো এই জায়গাটাকে, এই যে মানে পিছনের যে প্রশ্নটাকে আমরা গেলাম, এই পিছনের প্রশ্নটার 1 মিনিট দেখো একটুখানি। পিছনের প্রশ্নটাকে কি করলো? সক্রিয় বাক্য কি বলছে? আমার মা চাকরি করে, এটা কোন ধরনের বাক্য? তাহলে এটা বিধিও থাকছে। ঠিক নেক্সট গিয়ে দেখো, যখনই বলছে বিধিও অংশে ক্রিয়া থাকে, বিধিও অংশে, সেগুলিকে কি বাক্য বলে? সেগুলোও কিন্তু সেই সক্রিয় বাক্য। ক্লিয়ার হতে পারলাম আমরা এবার? আশা রাখছি এই প্রশ্নটা সেই জন্যই দেওয়া হয়েছে যাতে খুব সহজভাবে আমরা গুছিয়ে নিতে পারি বা জেনে নিতে পারি।
এবার যেমন সক্রিয় বাক্য সম্পর্কে আমরা জানলাম, এবার অক্রিয় বাক্য সম্পর্কে জানবো। বলতে যে সব বাক্যে বিধেয় অংশে ক্রিয়া থাকে না, তাহলে আগের প্রশ্নে কি ছিল? ক্রিয়া থাকে, তাই না? আগের প্রশ্ন ছিল ক্রিয়া থাকে, এই প্রশ্নে কি বলেছে? থাকে না। তাহলে আগের প্রশ্নে থাকে যখন সক্রিয় বাক্য হয়েছে, তাহলে এবার কিন্তু অক্রিয় বাক্য হবে, তাই না? তাহলে দেখে নিচ্ছি কি বলছে অক্রিয় বাক্য, যেখানে বিধেয় অংশে ক্রিয়া থাকে না। তাহলে ওখানে বিধেয় অংশে কি ছিল? ক্রিয়া ছিল, তাই না? ওখানে বিধেয় অংশে ক্রিয়া কি ছিল? ছিল। আর এখানে কি বলছে? ক্রিয়া থাকে না। তাহলে যেখানে বিধেয় অংশে ক্রিয়া থাকে না সেটাকেই আমরা বলবো অক্রিয় বাক্য। যেমন তিনি ভারতের নাগরিক, তিনি ভারতের নাগরিক, সে ভালো ছাত্র। এই যে এখানে সে ভালো ছাত্র বললো, এই ভালো ছাত্র হলো বিধেয়, যা সে নামের কর্তাকে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে কার বৈশিষ্ট্য প্রকাশ করছে? যে ভালো ছাত্র কে? সে। এই সে শব্দটাকে রাম, শ্যাম, যদু, মধু কেউ একজন হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, তাই না? এই যে নাম ব্যক্তি, অর্থাৎ এই সে যে ব্যক্তি, এর কি গুণ প্রকাশ পাচ্ছে? ভালো ছাত্রের গুণ প্রকাশ পাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই যে ভালো, অর্থাৎ সে নামের কর্তার কি করছে? বৈশিষ্ট্য প্রকাশ করছে। নেক্সট এক্সাম্পল কি বলছে? আমার বইটা টেবিলে আছে, আমার বইটা টেবিলে আছে। এখানে আছে ক্রিয়ার পরিবর্তে আছে একটি অবস্থান করছে। তাহলে এই যে আছে শব্দটাকে একটাই অবস্থান করছে, তাই সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা অক্রিয় ক্রিয়া, বাক্য। নেক্সট চলে যাব 13 দাগের কোশ্চেন, নিচের কোনটি অক্রিয় বাক্য? এইবার আমরা অক্রিয় বাক্য সম্পর্কে খুব সহজভাবে লাগবো, তিনি ভারতের নাগরিক, কারণ এর আগেই কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা করে ফেললাম। নেক্সট কোশ্চেন 14 দাগের কোশ্চেন কি বলছে? 14 দাগের কোশ্চেনটা আমরা একবার দেখে নিচ্ছি। 14 দাগের কোশ্চেন বলছে নিচের কোনটি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাগ নয়? লক্ষ্য অনুযায়ী কিন্তু বাক্যের শ্রেণী বিভাগ নয় বলছে, ভালো করে এই জিনিসটাকে বুঝবে। কি বলছে না? লক্ষ্য অনুযায়ী শ্রেণী বিভাগ নয়। তাহলে লক্ষ্য অনুযায়ী ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, কি করছে না? জটিল বাক্যে, কারণ জটিল বাক্যে কিন্তু লক্ষ্য অনুযায়ী শ্রেণী বিভাগ হয় না। তাহলে ক্লিয়ার হতে পারলাম। নেক্সট লাস্ট কোশ্চেন, আজকের 15 দাগের কোশ্চেনে কি বলছে দেখে নিই। বলছে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায়, সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় কোন ধরনের বাক্যে? দেখ আমরা অনেক এই বিবৃতি বাক্যকে আমরা দেখে নিয়েছি, বিবৃতিবাচককে বাক্য, তোমার প্রশ্নবাচক আমরা প্রত্যেকেই জানি, প্রশ্নবাচক জিজ্ঞাসা চিহ্ন থাকতেই পারে। নেতিবাচক ক্ষেত্রে আমরা এই নেতিবাচক এবং বিবৃতিবাচক দেখব, অনুজ্ঞাবাচকটাকে আবার পরবর্তী কোন একটা কোশ্চেনে নিয়ে দেখব। দেখে নিচ্ছি বিবৃতিবাচক বাক্য কি বলছে। বিবৃতিবাচক বাক্য বলছে সাধারণভাবে কোনো তথ্য বা বিবরণ প্রকাশ করা হয় যেসব বাক্যে, সাধারণভাবে কোনো তথ্য বা বিবরণ প্রকাশ করা হয় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতি বাক্য বলা হয়। যদি উদাহরণ দেখি, মানুষ ও প্রাণী অমর নয়, কারণ এটা কি বলেছে? সাধারণভাবে কোনো তথ্য বা বিবরণ প্রকাশ করা হয় যেসব বাক্যে, কোনো তথ্য প্রকাশ করছে, তাই তো? এবং সেগুলোকেই বলছে মানে বিবৃতি। তাহলে প্রশ্নের মানে উদাহরণ কি বলছে? মানুষ আর প্রাণী এরা অমর নয়, কারণ এর তথ্য কাকে দিচ্ছে? মানুষের তথ্য দিচ্ছে, আবার প্রাণী তথ্য দিচ্ছে, অর্থাৎ দুজনের তথ্য কিন্তু আমরা এই জায়গাটাকে দেখতে পাচ্ছি। তাই সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা বিবৃতিমূলক বাক্য। এবার সেই নেতিবাচকের ক্ষেত্রে কি বলছে? নেতিবাচক মানেই হলো কোনো কিছু বা কোনো অবস্থার খারাপ দিক, যা সাধারণভাবে কোনো ভালো বা ইতিবাচক অবস্থার বিপরীত। তাহলে ইতিবাচক শব্দের বিপরীতে হচ্ছে নেতিবাচক, তাই না? এইবার বলছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক দিয়েছি, যেটা বললাম পরে আলোচনা করবো, অলরেডি দিয়ে দিয়েছি। কি বলছে অনুজ্ঞাবাচক? যেসব বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশিত হয় সেগুলোকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। এই অনুজ্ঞাবাচক বাক্যকে দেখছি, আমাকে সুখ এনে দাও, সুখ এনে দাও। তাহলে কি বলেছি? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা এগুলোকে সবই বোঝাবে। এইরকম জাতীয় কোনো বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তো প্রত্যেককেই ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। আর যারা ছোট্ট একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা দেখছে তাদের প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং যারা দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো পরপর দেখছে প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে কোনো একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক থাকি।